কিছুটা সহজ হয়ে গেল। তাহলে আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এখন বাড়ি যাই। হ্যাঁ চলো, একসাথেই যাওয়া যাক। একসাথে কেন? মানে আমার বাড়িও ওই রাস্তায়, তাই বললাম। তাই নাকি? হুম। আচ্ছা তাহলে চলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন দেখি রাস্তার পাশে একটা ফুচকার দোকান। তাই ভাবলাম আজকে ফুচকা দিয়েই শুরু করি, দেখি পরে কি হয়। আচ্ছা, ফুচকা খাবে তুমি? ফুচকা তো আমার ফেভারিট, আমি তো এখনই বলবো ভাবছিলাম, আর তুমি বলে দিলে। আচ্ছা চলো তাহলে খাই। আচ্ছা চলো। তারপরে আমরা ফুচকার দোকানে চলে গেলাম, 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। তারপর খাওয়া দাওয়া করে ওকে ওর বাড়ির রাস্তা দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে কিছুটা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, আর তখনই তিশা আমার কাছে এলো। আজকে তুই তিথিকে নিয়ে ফুচকা খেয়েছিস তাই না? একটু অবাক হলাম, কিন্তু ও জানলো কি করে? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? কিছু না, তো সাথীকে প্রপোজ করেছিস? তারপর তোকে ও কি বললো? আরে ধুর, কিসের প্রপোজ? আজকেই তো প্রথম দেখা হলো, আর আজকেই প্রপোজ করা যায়? তাই আজকে ফ্রেন্ডশিপ করলাম, কয়েকদিন যাক তারপরেই প্রপোজ করব। ভালো। আর কিছু না বলেই তিশা চলে গেল। তাই আমি তাকে বললাম, এ তিশা, কি? কি হয়েছে তোর? কই কিছুই না। মনে হচ্ছে কিছু একটা হয়েছে, বল কি হয়েছে? কেউ তোকে কিছু বলেছে? আমাকে বল, কে কি বলেছে, তারপর দেখি কি করি। তুই কিছু বলতে পারবি? অবশ্যই, তুই একবার বলে দেখ কি করি ওর। না থাক, তোকে কিছুই করতে হবে না। কেন? এমনি তুই তো সাথীকে নিয়েই থাক, আর ভালো থাক। দেখ তিশা, বেশি বুঝিস না কিন্তু, তুই একবার বল কে কি বলেছে। বললাম তো থাক। থাকবে কেন, তুই বল। তাহলে তুই নিজেকে কিছু কর তো দেখি, কি করতে পারিস? মানে? কিছু না, তুই বুঝবি না। আরে ক্লিয়ারলি বল। বললাম তো থাক, কিছু না। এই বলে তিশা চলে গেল। আর আমি ভাবছি কি হলো তিশার, যে তিশা নিজের পেটের কথা আমাকে না বললে ওর খাবার হজম হয় না, আমার পিছে সবসময় লেগে থাকে। আর আজকে ওর প্রবলেমের কথা আমার কাছে বলছে না। না, কিছু তো একটা হয়েছে। যাই হোক, সন্ধ্যায় বাসা থেকে বের হলাম আড্ডা দেওয়ার জন্য। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 11টায় বাড়ি আসি। এসে দেখি আবু সাবু সবাই বসে টিভি দেখছে। এই যে লাট সাহেবের বেটা, কোথায় ছিল এতক্ষণ? কি হলো, কথা বলছিস না কেন? আব্বু, একটু বাইরে গেছিলাম। সে তো আমি জানি, কিন্তু কোথায় গিয়েছিলি? আব্বু, বিকির বাড়ি গেছিলাম, কলেজে একটা অ্যাসাইনমেন্টের জন্য ওর সাথে ডিসকাশন করতে হতো। কলেজে কাজ থাকলে ভালো কথা, দেখি তোর মোবাইল দিয়ে বিকিকে একটা ফোন করতো। এই সেরেছে, এখন যদি ধরা পড়ি তাহলে খবর আছে। তবে একটু ভয় কম লাগছিল, কারণ আগে থেকে ওদের সব বলে রেখেছিলাম। যদি আমার বাড়ি থেকে কখনো কল আসে, যদি আমার কথা জিজ্ঞেস করে, তাহলে বলবে আমাদের বাড়িতে ছিল। এই জন্য আমি ভয় কমিয়ে দিয়ে ফোন করলাম। আমাকে ফোন দে। বিকি ফোন দেওয়ার পর বাবাকে ফোন দিলাম। হ্যালো, কে বলছো? কি বললে কাকু? শুনতে পাইনি। হ্যাঁ বিকি, রাহুল তখন কোথায় ছিল? এই তো কাকু, ও আমার বাড়ি ছিল। আচ্ছা ভালো, রাখি তাহলে। যাক আল্লাহ, কোনো রকমে বেঁচে গেলাম। এরপরে বাবা বলল, এইবার আরিফকে ফোন কর। এইবার শিওর কেস খেলাম। তাই আমি বাবাকে বললাম, আরিফকে ফোন করে কি হবে? ফোন করতে বলেছি, কর। আচ্ছা বাবা। আমি আরিফকে ফোন করলাম। আমাকে ফোন দে। কল রিসিভ করলো। হ্যালো, তুমি আরিফ তো? হ্যাঁ কাকু, আমি। আপনি কেমন আছেন বলেন? ভালো। রাহুল তখন কোথায় ছিল? রাহুল তো আমার বাড়িতে ছিল। আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর জীবনে এমন হবে না। যদিও এই কথা অনেকবার বলে ফেলেছি, কিন্তু কাজের কাজ কিছুই করিনি। ওই যে কথায় আছে না, চোরের 10 দিন আর মালিকের 1 দিন। আজকে আমার 10ম দিন ছিল, আর বাবার ছিল 1 দিন। তাই কেস খেয়ে গেলাম। বাবা ফোনটা রেখে আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা কি হয়েছে? তো দুই বন্ধু একই কথা বললো, যে তুই তাদের বাড়িতে বসে পড়েছিলি। বাবা, থাক আর বলতে হবে না, যা বুঝে আমি বুঝে গেছি, আর যেন এমন না দেখি। এটা কি হলো? আব্বা এত সহজভাবে বললো কিভাবে? না, এটা আমার ঠিক হজম হলো না। আচ্ছা বাবা। আচ্ছা চলো, এখন সবাই না খেয়ে আছে, খাবে? আচ্ছা চলো। তারপর খেতে গেলাম। খাওয়ার সময় দেখলাম তিশা একটাবারও আমার দিকে তাকালো না। অন্যদিন তো আমাকে খেতে খেতে অনেক জ্বালায়। যাই হোক, খেতে লাগলাম। তখনই বাবার একটা কথা শুনে আমার তো আকাশে উঠে যাওয়ার অবস্থা। না, এটা কিভাবে সম্ভব? সবাই শোনো, আমি আর মিন্টুটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি সবাই একমত হবে আমার প্রস্তাবে। সবাই প্রশ্নসূচক চাউনিতে বাবার দিকে তাকালো। তারপরে বাবা বলতে শুরু করলো, আগামী 3 দিন পর শুক্রবার তৃষা আর রাহুলের বিবাহ হবে। সবাই কি বলো? সবাই যারা আছে এক কথায় রাজি হয়ে গেল। সবাই কথাটা শুনে খুশি হলো। আমি আর তিশা দুজনেই অবাক হয়ে গেলাম। তারপর আমি তিশার দিকে তাকিয়ে দেখি তার অবাক চাহনি। এরপর তৃষা হঠাৎ করে বলে উঠল, আঙ্কেল, আমি এই বিয়ে করতে পারবো না। সবাই অবাক হয়ে নিবার দিকে তাকিয়ে আছে। কেন মা, কি সমস্যা তোমার? সেটা বলা যাবে না, কিন্তু এই বিয়ে হবে না। সেটা তো তোমাকে বললাম, তোমার কোনো সমস্যা আছে?
আঙ্কেল, আমি বলতে পারবো না, কিন্তু আমি রাহুলকে বিয়ে করতে পারবো না। কি বলছিস এইসব? কেন বিয়ে করতে পারবি না? কোনো সমস্যা? মিন্টু তুই চুপ কর। আচ্ছা মামুনি, তুমি বলো কি সমস্যা? নাকি তোমার কাউকে পছন্দ আছে? কি বলছিস তুই? ওর পছন্দ আছে মানে কি? ওর পছন্দ আর অপছন্দের কিছুই নেই। আমি যা বলবো তাই হবে। ওকে রাহুলকেই বিয়ে করতে হবে। তুই থাম না, মেয়েটার সমস্যার কথা একটু জানা দরকার। মা তুমি বলো। না আঙ্কেল, তেমন কিছুই না। আমি এই বিয়ে করব না। তোকে এই বিয়ে করতেই হবে। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। তাহলে আমার থেকে বেশি আর কেউ খারাপ হবে না। তোকে রাহুলকে বিয়ে করতে হবে। আমি একবার যখন বলেছি তখন তোকে ওইখানেই বিয়ে করতে হবে। তিশা উঠে চলে গেল খাওয়া ছেড়ে। কি হলো মা? তিশা চলে যাওয়ার পর তিশার বাবাকে আমার বাবা বলল, তাই হয় যেন আমাদের বন্ধুত্ব যেন কোনোভাবে নষ্ট না হয়। আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না, কিন্তু বিয়ে হবে। সবাই আর কোনো কথা বলল না। আমিও খাওয়া ছেড়ে চলে গেলাম। আমি আর কি বলবো, একটু পরে গেলাম ছাদে একাকিত্ব সময় পার করার জন্য। গিয়ে দেখি তৃষা দাঁড়িয়ে আছে অন্যদিকে ঘুরে। ডাক দিলাম ওকে, তাড়াতাড়ি চোখ মুছে আমার দিকে করলো, হয়তো কান্না করছিল। এই তৃষা, তুই এত রাতে এখানে কেন? না কিছুই না, এমনি আসছি, কিছু ভালো লাগছিল না তাই। ও। হুম। কিছু সময় নীরবতা, তারপর আমি আবার বললাম, আচ্ছা তৃষা, আমি কি তোর কাছে অপছন্দ? বল কি হয়েছে। জানি না আমি। বলে কাঁদতে কাঁদতে চলে গেল ও রুমে। আর আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আচ্ছা তৃষা কি সত্যি আমাকে পছন্দ করে না? তাহলে ও কি আমাকে শুধু বন্ধু মনে করতে এতদিন? নানান প্রশ্ন মনে হচ্ছে এখন, কিন্তু আমি এসব ভাবছি কেন? আমি তো সাথীকে ভালোবাসি। আমি নিজে তো এই বিয়ে ভেঙে দেওয়ার কথা তৃষাকে বলতাম, আর ও তো আমাকে আর সহজ করে দিল। আমারই তো ভালো হলো। তারপরেও আমার কেমন যেন লাগছে, ঠিক ভালো লাগছে না। ওর কান্না দেখে আমারও অনেক কান্না পাচ্ছে। আমাকে অনেক খারাপ লাগছে ওর কান্না দেখে। ওর চোখে পানি নিশ্চয়ই কিছু বোঝাতে চাইছে, নিশ্চয়ই কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু আমি তো তেমন কিছুই বুঝি না। যাই হোক, বিয়ে না হলেই ভালো। সাথীকে আমার নিজের করেই নিতেই হবে, কিন্তু আগে তো ওকে পটাতে হবে। এসব চিন্তাভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে ঘুম ভাঙলো চিল্লাচিল্লিতে। উফ, বিরক্তিকর। সকাল সকাল একটু ঘুমাতেও পারবো না। কালকে এমনিতেই অনেক রাত করে ঘুমিয়েছি। চোখ ডলতে ডলতে দরজার কাছে গিয়ে দরজা করলাম। এ কি, বাড়িতে এত মেহমান আসলো কখন? আমি তো অনেক রাতে ঘুমিয়েছিলাম, রাতে তো আসেনি। তাহলে কি সকালে এসেছে? ঘরের দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে, কিন্তু আমাকে কেউ ডাকলো না কেন? প্রতিদিন তো সকাল হওয়ার আগেই ঘুম থেকে জাগিয়ে দেয়। আজকে আবার কি হলো? রুম থেকে বের হয়ে আমি পুরাই অবাক। পুরা বাড়ি সাজানো, এত তাড়াতাড়ি কিভাবে সাজালো? আর আজকে বাড়ি সাজানো মানে কি? তারপর দেখি মা এদিকেই আসে। মা, মা। কি রে, এখন তোর ঘুম থেকে ওঠার সময় হলো? সে কখন থেকে ডাকছি, ওঠার নামই নেই। যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। মা, ফ্রেশ হবো, খাবো, কিন্তু তার আগে তুমি বলো, বাড়ি এত সাজানোর কারণ কি? আর এত মেহমান আসলো কেন? আর কখন আসলো? এত প্রশ্ন করার দরকার নেই, আগে তুই ফ্রেশ হয়ে আয়, পরে নিজেই জানতে পারবি। মা চলে গেল। একটু পর দেখি আমার কিছু কাজিন এদিকে আসে। আসার পর একজন কাজিন আমাকে বলল, কি জামাই, এখন ঘুম থেকে ওঠার সময় হলো? ওই, কি বললি তুই? কেন? কি বললাম আবার? ওই, জামাই কি রে? কেন? জামাইকে জামাই বলবো না, তোকে বউ বলবো? ওই দেখ, মাথা গরম করাবি না। ঠিক করে বল, বাড়িতে এসব কি হচ্ছে? কেন, তুই জানিস না? আমি আবার কি জানবো? মানে কি, তোর বিয়ে আর তুই নিজে জানিস না? কি বিয়ে? হ্যাঁ বিয়ে। এমন ভাবে বলছিস মনে হচ্ছে কিছুই জানিস না, নাকি লজ্জা পাচ্ছিস? অবশ্য তোর আবার লজ্জা। ওই দেখ, ফাজলামো করবি না। আমি এখন ফাজলামোর মুডে নেই। ঠিক করে বল, কি হচ্ছে এসব? ঠিক করে বলার আর কি আছে, একটু পরেই তোর বিয়ে। কি, আমার বিয়ে? আর আমি জানি না? কি বলছিস তুই? তুই কি সত্যি জানিস না? না। রাগ করছিস কেন? হয়তো এটা তোর সারপ্রাইজ। সারপ্রাইজ না তোর মাথা। যা তো সামনে থেকে। চলে গেলাম মার কাছে, গিয়ে দেখি মা কিচেনে রান্না করছে। মা, আমি এসব কি শুনছি? কেন, কি শুনলি আবার? আজকে নাকি আমার বিয়ে? হ্যাঁ। মানে কি মা, আমার বিয়ে আর আমি জানি না? এটা কেমন করে হয়? জানিস না মানে? কালকে রাত্রেই তো বলা হলো তোর আর তিশার বিয়ে। তিশার সাথে বিয়ে মানে? বাবা তো বলেছিল 3 দিন পরে বিয়ে হবে, কিন্তু আজকেই কেন? রাতে তোর বাবা আর তোর আঙ্কেল ঠিক করেছে আজকে বিয়ে হবে। কিন্তু কেন? তোর আঙ্কেল বলছিল আজকে নাকি বিয়ে হয়ে যেতে। প্রথমে তোর বাবা বারণ করছিল, পরে তোর আঙ্কেলের কথায় রাজি হয়ে যায়। তোর আঙ্কেল কোনো রিস্ক নিতে চান না, ভাবছে তিশার কাউকে পছন্দ আছে। মা, তুমি তো নিজেই জানো তিশার কোনো ছেলেকে পছন্দ নেই।
তাহলে বিয়েটা কেন হচ্ছে? আমি আর কি বলবো, তারা নিজেরা ঠিক করেছে। আর তোর বাবা আর তোর আঙ্কেল চাই তাদের এই বন্ধুত্ব চিরদিন এভাবে আটক থাকুক। তাই তোর আর তিশার বিয়ে। মা, আমি বিয়েটা করতে পারবো না। কেন? মানে মা, আমি তো তিশাকে কখনো সেই চোখে দেখিনি। আমি তোকে শুধু বন্ধু মনে করি। আগে বন্ধু মনে করতি, এখন থেকে বউ মনে করবি? মা, আমি এখনো লেখাপড়া শেষ করিনি, এখনই কিসের বিয়ে? তোর বাবা বলেছে আর টাকা পয়সার কোনো অভাব নেই, এতে তোর কোনো প্রবলেম হবে না। তাহলে তোর কেন প্রবলেম হচ্ছে? এখন কি বলি? হয়েছে, এখন যা আর ফ্রেশ হয়ে আয়, একটু পরে আবার বিয়ের সময় হয়ে যাবে। আর কি বলবো, রুমে চলে এলাম। এসে বেডে বসে বসে ভাবছি, আচ্ছা বিয়েটা না করে নিব, কিন্তু তিশা কি আমাকে মেনে নিতে পারবে? আমার মতো হয়তো তিশাও আমাকে বন্ধুর চোখে দেখে, আসছে সব সময়। না, এখন কি করি আমি? ওই যে কথায় আছে না, মনের দুঃখে গেলাম বনে, বনের বানরে বলে আমার পিঠ চুলকায় দে। আমারও একই অবস্থা হয়েছে। তাই ভাবলাম রুমে গিয়ে নিরিবিলি বসে থাকি। না, ওইখানে হারামিগুলো হাজির। কিরে মামা, কি খবর? মনে এখন কি চলছে? নিশ্চয়ই ভাবছিস বাসর রাতে কি করবি। ওরে, এইটাই ভাবছিলাম, কি করব তোদের সাথে, সবগুলোকে একসাথে ধোলাই দিব। আরে ভাই, খেপছিস কেন? আজকে তো তোর খুশির দিন। আজ প্রায় 2 যুগ পরে তুই মিঙ্গেল হতে যাচ্ছে। হালা, মিঙ্গেলের কথা কয়, গেলি এখান থেকে। আরে কি হয়েছে, বলবি তো? ভাবছি কি ভাবছিস? ভাবছি তিশা কি আমাকে মেনে নেবে? ও তো আমাকে শুধু বন্ধু মনে করে, কখনোই আমাকে অন্য চোখে দেখেনি। আরে মেনে নেব, আর অন্য চোখে দেখিনি তো কি হয়েছে, এখন থেকে দেখবে। কিছুই জানি না। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আরেকটা সময় পার করলাম। এর মাঝে নাস্তা করে এলাম। ওইদিকে বিয়ের সময় চলে এলো। নাস্তা করে রুমে গিয়ে বসলাম আর ভাবতে রাখলাম কি করা যায়। তখন মনে হলো তিশাকে একটা ফোন করি। হ্যালো তিশা। কে বলছেন? ওই, আপনি কে? আমি যেই হই না কেন, আপনি ফোন করেছেন, তাই আপনি বলবেন কে আপনি। আমি রাহুল। তিশা কোথায়? রাহুল কে? ওই ফাজলামো করছেন কেন? কে আপনি? আর তিশার ফোন আপনার কাছে কেন? আমি রাত্রি, তৃষার ক্লোজ বান্ধবী। তোকে আমি দেখছি। মজা আমার সাথে ভয়েস চেঞ্জ করে কথা বলা, আবার আমাকে চিনিস না? তোকে পরে দেখছি, আগে তিশাকে ফোনটা দে। আরে আরে, খেপছিস কেন? আর বউয়ের সাথে কথা বলার জন্য একদম উতলা হয়ে পড়েছিস মনে হচ্ছে। রাত্রি, তুই আমার মাফ কর বোন, আমার এখন রাগ তুলিস না। তিশাকে ফোনটা দে প্লিজ। না, দেব না। এই রাত্রি, ওকে রাগাস না, দে ফোন দে। ওই, তুই ফোন দিবি? এই নে, বউয়ের সাথে কথা বল। হ্যালো তিশা। হ্যালো, বল। ওই, তুই কোথায় ছিলিস এতক্ষণ? কাছেই ছিলাম, ফোন আমাকে দিচ্ছিল না। এখন বল, কি বলবি? বলবো অনেক কিছুই, তুই আগে আমার সাথে দেখা কর। এখন? হ্যাঁ। এখন কিভাবে সম্ভব? আমি জানি না, তুই ছাদে আয়। কিভাবে আসবি আমি জানি না। আচ্ছা, আমি আসছি। ছাদে গিয়ে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আসার কোনো নামগন্ধই নেই। মেজাজটা এত গরম হয়েছে যে মনে হচ্ছে এখনই রুমে যাই, গিয়ে কয়েকটা কষিয়ে থাপ্পড় মারি। হারামি আসার কথা বলে আসছেই না। এদিকে দুপুর হয়ে গেল, বন্ধুগুলো খুঁজতে খুঁজতে ছাদে চলে আসতো। কিরে, তুই এখানে আর আমরা সারা বাড়ি খুঁজে মরছি। তোর বাবা তোকে খুঁজে না পেয়ে এতক্ষণে তোর মায়ের কাছে বলে দিয়েছে। আন্টি মনে হয় ভাবছে তুই পালিয়েছিস। কি? হ্যাঁ, আন্টি অনেক সময় ধরে খুঁজছে। কেন খুঁজছে? আরে কান্না করছিস কেন? আজকে তো তোর আনন্দের দিন। আরে পাগলা, খুশিতে কান্না করছি। তারপর বন্ধুর সাথে নিচে গেলাম, গিয়ে দেখি তিশা একটা লাল বেনারসি পরে বউয়ের সাজে বসে আছে। আজকে মনে হচ্ছে তিশাকে আমি প্রথমবার দেখলাম। নিজের মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছে, কেমন যেন বর্বর। বন্ধুরা আমাকে তিশার পাশে নিয়ে গিয়ে বসালো। কাজী বিয়ের কাজ শুরু করে দিয়েছে। আগে আমাকে কবুল বলতে বলেছে। আমি তো দোটানার মধ্যে পড়ে গেলাম, কবুল কি বলবো নাকি বলবো না। সব ভাবনার অবসান করিয়ে কবুল বলেই ফেললাম। তিশাও কবুল বলে ফেললো। হয়ে গেল বিয়ে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বউকে রুমে নিয়ে গেল, আর আমি বন্ধুর সাথে আড্ডা দিতে গেলাম ছাদে। বন্ধুরা কয়েকটা ফরেন আছে, আমাকে অনেক জোর করেছে খাওয়ার জন্য, কিন্তু খাওয়া নাই। তারপরেও জোর করে যাচ্ছে, আর না করতে পারি না। এত করে যখন বলছে তখন একটু খেলে কিছুই বা হবে না। তারপর এক প্যাক মারলাম, মনে হয় কিছু একটা হচ্ছে। রাত 10টার দিকে কিছু খেয়ে নিলাম, অনেক খিদা লাগছিল। ছাদে আবার আড্ডায় বসলাম। 12টার দিকে বাবা এলো ছাদে। রাহুল, এখানে কি করছিস? বাবা কিছু না, এমনি বসে আছি। রাত কয়টা বাজে? মনে হয় 10টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে বল হারামজাদা। ঘড়ির দিকে তাকে দেখি 12টা 10 বাজে। এই রে সেরেছে বাবা, 12টা বাজে। টিচার্সের সন্ধ্যা থেকে রুমে বসে আছি, আর তুমি এখানে আড্ডা দিচ্ছ? যাও রুমে যাও। হ্যাঁ যাচ্ছি বাবা। বাবা চলে গেল। বন্ধুরা আবার মজা করা শুরু করলো। যাই হোক, রুমের সামনে চলে আসলাম। বন্ধুরা রুমে ঢুকিয়ে দিল আর বলল আজকে রাতে কিন্তু বিড়াল মারা চাই। আমি ওদের কথা আগে করা কিছুই বুঝলাম না। রুমে ঢুকে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, উঠে দেখি তৃষা নেই পাশে।
আমিও ফ্রেশ হয়ে বের হলাম, গিয়ে দেখি তিশা রান্না করে। মাকে বললাম খাবো। তিশা খেতে দিচ্ছে। ওই দিশা, খাবার দাও। দাঁড়াও, দিচ্ছি। তাড়াতাড়ি দাও, আমি একটু বের হব। কোথায় যাবা? সেটা কি তোমাকে বলতে হবে? খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য মামার দোকান। সবাইকে আসতে বললাম। 10 মিনিটের মধ্যে সবাই চলে আসছে। কি রে বন্ধু, নতুন বিয়ে করলি? কই এখন বইয়ের সাথে থাকবি? তা না তুই মামার দোকানে। আরে দূর বেটা, বিয়ে করেছি তো কি হয়েছে? তোরা আগে, তারপরে সব। হয়েছে, মাপ দিস না। চিল্লায় কিন্তু মার্কেট ফাউন যাইবো না। হালা সত্যি কথা বললাম, আর পাম হওয়া গেল কই, তাই না? আরে দূর, ওইসব কথা বাদ দে, আগে বল বাচ্চাটাতে কি করলি? না রে ভাই, বলা যাবে না, আমার লজ্জা করে। আইসে সময়ওয়ালা, তুই বল আমাদের, আমরাও শিখি। কি আর করব, তেমনই কিছু করি না, যা যা ভেবে রেখেছিলাম। তেমন কিছু করিসনি মানে? তাহলে কেমন কি করেছিস? আরে দূর, কিছুই হয় নাই। রুমে ঢুকে খাটের এক পাশে আমি, আর অন্য পাশে ও। মাঝখানে কোলবালিশ দিয়েই ঘুমিয়েছি। হায় রে গাধা, গাধা বললি কেন? এই রাত নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, আর তুই কি করলো? যা করেছি খুব ভালোই করেছি। ওই ডাইনিটার জন্যই এই বিয়েটা করতে হয়েছে। তুই এখন এই বিষয়টা নিয়ে পড়ে আছিস? দেখ আকাশ, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, তুই এটা মেনে নে। দেখি, এখন তোরা এটা বাদ দে, কিছু খাইলে খা। কি খাবো সেইটা মনে হয় জানিস না? আচ্ছা, বুঝতে পেরেছি। মামা, 3টা সিগারেট দেন তো। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে দুপুর দিকে বাসায় গেলাম। রুমে ঢুকে দেখি নিপা ঘরে নেই। ভাবলাম হয়তো মা আছে, তাই মা রুমে গেলাম। মা আমাকে দেখে আমার কাছে এসে সোজা 2টা থাপ্পড় মারল। মারলে কেন? সকালে বের হয়েছিস আর এখন এলি? খিদে লেগেছে বলে? না খেয়ে কোথায় গেছিলিস? জানিস তোর জন্য মেয়েটা এখনো না খেয়ে কাঁদছে। আমার জন্য না খেয়ে থাকতে কে বলেছে? আর কাঁদছে কেন? ও বলছে তুই ওর জন্য না খেয়ে চলে গেছিস। ও এখন কোথায়? রুমে তো দেখলাম না। রুমেই তো থাকার কথা। আচ্ছা, দেখছি। আমি রুমে গেলাম, দেখি এখনো রুমে নেই। ওয়াশরুমে দেখলাম, তাও নেই। তখন বারান্দার কথা মনে পড়লো। বারান্দায় গিয়ে দেখি সোফায় মন খারাপ করে বসে আছে। আমাকে দেখেই এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে আরে, কি করছিস? কি হয়েছে তোর? তুই কোথায় গেছিলি? তুই আমার জন্য না খেয়ে আছিস এখনো? আই এম সরি, আমি তখন ওইভাবে বলতে চাইনি, মজা করে বলেছিলাম। এই রে, এখন যদি বলি আমি বন্ধুর সাথে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসেছি, তাহলে আমার খবর আছে। আরে না, ঠিক আছে, আমার বেশি খিদা লাগেনি, কিন্তু তুই এখনো না খেয়ে আছিস কেন? আমার ভালো লাগছে না, তাই খাইনি। চল, এখন খেতে চল। এই না, আমি এখন খাবো না, তুই খেয়ে নে। তুই এখন আমার সাথে গিয়ে খাবি, নয়তো আমিও খাবো না। কি বিপদ রে বাবা, এই ভরা পেটে আবার খাবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু একভাবে জড়িয়ে থাকলে আগে যাবো কিভাবে? ও সরি। তারপরে আমি অল্প কিছু খেলাম, খেয়ে রুমে চলে আসলাম। কালকে বিয়ে হয়েছে, তাই আর আজকে কলেজে গেলাম না। আজকে রাতেও একই অবস্থা, 2জন বেডের 2 পাশে, মাঝে কোলবালিশ। এভাবে আমাদের দিন পার হচ্ছিল। আমরা নিয়মিত কলেজে যাই, একসাথেই আসি। তবে বিয়ের আগে ফ্রেন্ডশিপটা অনেক ভালোই ছিল, কিন্তু বিয়ের পর ফ্রেন্ডশিপটা নষ্ট হওয়ার কাছাকাছি। আমরা 2জনেই নিজেদের মধ্যে কথা বলাটা কমিয়ে দিয়েছি। এখন প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না। অবশ্য এর জন্য আমি দায়ী, আমার জন্য এমনই হয়েছে। তিশা আমার কাছে আসার অনেক চেষ্টা করতো, কিন্তু আমি নিজেকে বোঝাতে পারিনি। দেখতে দেখতে অনার্স শেষ বর্ষে চলে আসলাম। এখন আগের থেকে ওর প্রতি মায়া বেড়ে গেছে। মনে হয় আমি তিশাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, সত্যি সত্যি আমি তিশাকে ভালোবেসে ফেলেছি। না, আর না, এখন আমি ওকে বলে দেব আমার ভালোবাসার কথা। একদিন তিশা বলছে, রাহুল, তোর সাথে আমার কিছু কথা আছে, হাতে সময় থাকলে একটু শুনবি? আমি তো এখন একটু বের হব। আচ্ছা বল। আচ্ছা, তো তারা থাকলে তুই যা। আরে না, বল, শুনছি। তাহলে আগে একটু খাটে বস। আমার হাত ধরে টেনে নিয়ে খাটে বসালো। আমার দিকে তাকা একবার। ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখে জল ছলছল করছে। হ্যাঁ বল। আকাশ, এইভাবে আর কতদিন? হয় আমাকে ডিভোর্স দিয়ে দে, আর নয়তো সবকিছু ঠিক কর। আমি আর এসব নিতে পারছি না। আমি জানি আমাকে তুই মেনে নিতে পারিসনি। আমি জানি এই রিলেশন আর ঠিক হবে না। তুই আমাকে ডিভোর্স দিয়ে দে প্লিজ। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছি না। তিশা এই কথা বলতে পারলো? ও আমার থেকে ডিভোর্স চায়? কি বলছিস তুই নিপা? আমি ঠিকই বলছি, তুই আমাকে ডিভোর্স দিয়ে দে, আর নয়তো বল আমি কালকেই ডিভোর্স পেপার রেডি করছি। আমি আর এইভাবে থাকতে পারবো না। তিশা কাঁদে কাঁদে বাইরে চলে গেল। আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে, তারা কেমন ভারী হয়ে গেছে। কি করব বুঝতেই পারছি না। কি ভেবেছিলাম আর কি হলো। ভেবেছিলাম আজকে আমার মনের কথাটা বলেই দেব, আর আজকে আমাকে সারপ্রাইজ করে দিল। না, আর ভালো লাগছে না। চলে গেলাম বন্ধুদের কাছে। আমাকে দেখে কিভাবে যেন বুঝে গেল আমার মন খারাপ। রাতে একটু ড্রিঙ্কস করে অনেক রাতে বাসায় গেলাম, আর বাসায় গিয়ে এমন কিছু হয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। আর নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। কিভাবে পারলাম আমি এমন একটা কাণ্ড করতে? কি ভেবেছিলাম আর কি হলো।
ভেবেছিলাম আজকে রাতে তিশাকে সারপ্রাইজ দেব, কিন্তু এখন আমি নিজেকেই সারপ্রাইজ হয়ে গেলাম। মন খারাপ করে গেলাম আমাদের আড্ডাখানায়। কি রে বন্ধু, কি হয়েছে তোর? কই কিছু না তো। না, কিছু তো একটা হয়েছে, বল কি হয়েছে? আরে পাগল, কিছু হয়নি। তুই যদি আমার বন্ধু ভেবে থাকিস তাহলে বল। দোস্ত কি বলবো বল। কেন, কি হয়েছে? তিশা আজকে থেকে আমার ডিভোর্স চাইছে। মানে কি, কি বলেছে এসব? রিসা কেন ডিভোর্স চাইবে? আমি জানি না, তবে হয়তো আমার অবহেলার জন্য আজ আমাকে ছেড়ে যেতে চাইছে, কিন্তু সত্যি ও আমার থেকে ডিভোর্স চাইছে। আরে কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। জানি আমি, কিন্তু সত্যি বলতে আমি তিশাকে ভালোবেসে ফেলেছি। আরে এ তো অনেক ভালো কথা, তুই নিপাকে গিয়ে বল। এখন আর বলেও লাভ নেই, ও আমার ডিভোর্স চাইছে আমার থেকে, কিন্তু আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। ও বলেছে ও নিজেই দেবে, তাহলে তাই হোক। দোস্ত পাগলামি করিস না, তুই তোর মনের কথা বলে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এসব এখন বাদ দে, তুমি একটু খুশি করার ব্যবস্থা কর। বুঝতে পারছি, তোর তো যখনই মন খারাপ থাকে তখনই মদ খাস। চল আজকে দুই বন্ধু মিলে মন ভরে খাবো। হ্যাঁ চল। তারপর 2 বোতল ভুটকা আর 1 লিটার বাংলা আনা হলো। দুজনে বসে খাওয়া শুরু করলাম। আমি একটু বেশি খেয়ে ফেলেছি। আরে কি করছিস, এত খাচ্ছিস কেন? পরে বাসায় যেতে পারবি না। শালা, সেটা তোকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝবো। এই শুরু হলো তোর পাগলামি। তাহলে হলো, এখনই তোর অবস্থা খারাপ, আর এখন যদি তুই পুরোটা খাস তাহলে আজকে বাসায় যেতে হবে না, তোর হিটলার বাবা তোর বাড়ি ছাড়া করবে। এই কি বললি তুই? ওই হিটলার আমার কি করবে? আমি কি কাউকে ভয় পাই নাকি? এই চল তোরে বাসায় ছেড়ে আসি, তোর বেশি চড়ে গেছে। বাসায় গেলেই তোর বউ তোর বারান্দায় ঘুমাতে দিবে। তাহলে চল বাসায় চলে যাই। আমি হাঁটতে পারছিলাম না ঠিক মতো, এমন বাসার সামনে এগিয়ে দিল। বাসায় কলিং বেল বাজাতেই তিশা এসে দরজা খুলে দিল। এই তোর দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলিস এতক্ষণ? তুই মদ খেয়েছিস? আমি কি বললাম সেটা বল আগে। আমি মদ খাই নাকি ভাত খাই সেটা তুই বলার কে? আমি তোর বউ, তাই সবকিছু বলার অধিকার আমার আছে। তুই মদ খেয়েছিস কেন? সেটা আমার ব্যাপার, আর তুই বউয়ের মতো থাকবি। মাতাল কোথাকার! কি বললি তুই? আমি মাতাল? দেখ, আমার রাগ তুলবি না বলে দিলাম। কি করবি তুই? অনেক কিছু করে ফেলবো, কিন্তু কি করবি? মারবি আমাকে? দরকার হলে মারবো, এখন তুই যা। এই বলে হাঁটা শুরু করলাম। অমনি পড়ে যেতে লাগলাম, আর তিশা ধরে ফেললো। যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সে আবার আমাকে মারবে? তৃষা বেশি কথা বলবি না। আর কিছু বললো না, আমাকে রুমে নিয়ে গেল আর খাটে শুয়ে দিল। তৃষা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলো। রুমে ঢুকতেই তৃষাকে এক অন্যরকম লাগছে, অসম্ভব সুন্দরী মনে হচ্ছে একটা পরী আমার সামনের দিকে এগিয়ে আসে। শাড়ি পরেছে তৃষা। হঠাৎ ওর নিচের দিকে চোখ গেল, দেখি শাড়িটা কোমর থেকে পেটের সামনে থেকে সরে গেছে। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। খাট থেকে উঠে তৃষার দিকে এগোতে লাগলাম। তৃষা হয়তো খেয়াল করেনি, হঠাৎ ওর সামনে চলে গেলাম। আমাকে দেখে একটু চমকে গেল। আমি ওর হাত ধরে ফেললাম। আমি ওর কাছে যাচ্ছি আর ও পিছনে যাচ্ছে। পিছতে দরজার সাথে গিয়ে আটকে গেছি। আকাশ, কি 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 করছিস তুই? এভাবে আমার দিকে আসছিস কেন? চুপ কর, কোনো কথা বলবি না। আকাশ প্লিজ, আমাকে ছেড়ে দে, আমি ব্যথা পাচ্ছি। ছেড়ে দেবো কেন? তখন তুই কি বললি? আমি মদ খেয়েছি বলে কিছুই করতে পারবো না? যা বাড়ি করতে। আর কিছুই বলতে দিলাম না। গোলাপি ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিলাম। তৃষা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু পারছে না। আমার শক্তির সাথে জোর করে ধরে কিস করেই যাচ্ছি। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। তৃষা তো লজ্জায় চোখ খুলতে পারছে না। তৃষার একটা নেই আমার কোলে তুলে নিলাম। তৃষা একটু ভয় পেয়ে গেল। তখন চোখ খুলে দেখি আমি ওর দিকে এক অন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। রাহুল, কি করছিস? কি করছি দেখতেই পাচ্ছিস। ছেড়ে দে প্লিজ, পড়ে যাব। পড়বি না? আর ছেড়ে দেওয়ার জন্য তো আমি তোকে ধরিনি। কি 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 করতে যাচ্ছিস? সেটা তো দেখতেই পাবি। এখন চুপ থাক, নয়তো ফেলে দেবো। আর কথা বলেনি। ভয় পেয়েছে। তারপর ওকে বিছানায় নিয়ে ফেললাম। ছুটে পালাতে চাইছিল, জোর করে 2 হাত ধরে রাখলাম আর ওর উপরে চড়ে বসলাম। এবার ও একদম চুপসে গেছে। আবার ওর ঠোঁট জারা দখল করলাম, পুরো মুখ কিস করে ভরিয়ে দিলাম। ঘাড়ে কিস করতেই একটু কেঁপে উঠলো। তো বন্ধুরা, আর জানার দরকার নেই কি হয়েছিল তখন। চলুন গল্পে ফিরে আসি। ওই রাতে সবকিছু হয়ে গেছিল। যা হওয়ার কথা ছিল তা তো হয়েছে, আর যা হওয়ার কথা ছিল না তাও হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে দেখি তৃষা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমাদের কারো শরীরে কিছুই নেই। আমি তৃষাকে ডাকলাম। তৃষা ঘুম থেকে জেগে দেখে এই অবস্থা। তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। আর আমি তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলাম। এ কি অবস্থা আমাদের? তারপর রাতের কথা মনে পড়ে গেল। ও সেট, এটা আমি কি করে ফেলেছি? কি করে করলাম এটা? আমি এত বড় অন্যায় কি করে করতে পারি আমি? তৃষা, কি? সরি। আসলে কালকে যা হয়েছে তার জন্য সত্যি আমি সরি। প্লিজ মাফ করে দে। আমি জানি এটা একটা মেয়ের জন্য কতটা দামি, আর আমি তোর সাথে এই কাজটা করে ফেললাম। প্লিজ তৃষা, ক্ষমা করে দে। আমি ইচ্ছা করে করিনি। মানে? সত্যি বলছি, প্লিজ মাফ করে দে।
তিশা আর কিছু বললো না, উঠে কাপড় পরে অষ্টমী চলে গেল। আর আমি ভাবতে রাখলাম এটা করা কি ঠিক হয়নি। আর ওইদিকে নিপা অষ্টমীকে কাঁদতে থাকলো। রাহুল এটা কিভাবে বললো? রাহুল কি এখন আমাকে মেনে নিতে পারেনি? আর কালকে রাতে যা হয়েছে তা ওর ইচ্ছেতে হয়নি? আল্লাহ, আমার সাথে কেন এমন করছো? আমি কি অপরাধ করেছি? তিশা ফ্রেশ হয়ে বাইরে চলে এলো, আর আমার সাথে একটা কথাও বললো না। আর আমাদের রিলেশন এভাবেই আগের মতো চলতে থাকে। তৃষা ওই দিনের পর থেকে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, দরকার ছাড়া খুব একটা কথা বলে না। আর আমিও বেশি কথা বলি না। অনার্স শেষ করে ছোটখাটো একটা জব নিয়েছিলাম, এখন তো কাজের মধ্যেই ডুবে থাকি। বাড়িতে আসি অনেক রাতে, খাওয়া দাওয়া করে ঘুম, আবার সকালে দৌড়ে অফিসে। এভাবেই চলছে দিনকাল। তবে ওই রাতের পর তিশাও কেমন যেন হয়ে গেছে, আমাকে আর আগের মতো জ্বালায় না, আগের মতো কথাও বলে না প্রয়োজন ছাড়া। একদিন অফিসে বসে কাজ করছিলাম, ওই দিন অফিসের বস অনেক প্যারা দিয়েছিল, অনেকটা রেগেই কাজগুলো করেছিলাম। এর মধ্যে বাড়ি থেকে ফোন, কয়বার রিং হয়েছে, তারপর ধরলাম। হ্যালো। রাহুল, কোথায় আছিস? কি করছিস এখন? আর এতক্ষণ ফোন তুলছিস না কেন? কেন মা, কি হয়েছে? সব ঠিক আছে তো? না রে বাবা, কিছুই ঠিক নেই। কি বলছো মা, কি হয়েছে? এখন সব বলার সময় নেই, তুই এই হসপিটালে চলে আয়। তিশার অবস্থা বেশি ভালো না। কি হয়েছে মা? মা, দূর, ফোনটা কেটে গেল। তিশার আবার কি হলো? মা কথা শুনে কেমন জানলো পাগল হয়ে গেলাম। ভিতরে অস্থিরতা কাজ করছে। ওর কিছু হলো নাকি? কি হলো ওর? এসব ভাবতে ভাবতে অফিস থেকে সোজা হসপিটালে দৌড়। 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে, তিশা ভিতরে। মা কাছে যেতেই, এই তোর বইয়ের দিকে খেয়াল রাখা, এই তোর সন্তান দিকে খেয়াল রাখা। মা, মা কি বললো সব মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝলাম না। চুপ করে আছিস কেন? কি হয়েছে তোর আর তিশার মাঝে? কেন তুই এমন করছিস? আর কেন তিশার আজ এই অবস্থা? মা, তুমি কি বলছো? কিছুতেই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? আজকে যদি তিশার কিছু হয়ে যায় তাহলে আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কি হয়েছে তিশার? আবার আমার কাছে জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? মা, কি হয়েছে? কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এবার অনেকটা কেঁদে দিলাম। তোর জন্য আজ তিশার এই অবস্থা। আমি তিশাকে অনেক বলেছি তোদের মাঝে কি হয়েছে আমাকে বলতে, কিন্তু আমাকে বলেনি। আর আজ দেখ তার পরিণতি। কি হয়েছে তিশার মা? সিঁড়ি থেকে পড়ে গেছে। ডাক্তার বলল ওর পেটের অনেকটা চাপ লেগেছে, এতে নাকি আমার নাতির প্রবলেম হতে পারে। রাহুল, আমার নাতির যেন কিছু না হয়। মা, নাতি মানে? নাতি মানে বুঝছিস না? মা, আমি কিছুই বুঝছি না, প্লিজ একটু খুলে বলো। ডাক্তার বলল তিশা পড়ে যাওয়াতে তিশার পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তিশার পেটে বাচ্চা মানে কি? এবার বাবাও আবার চুপ থাকলো না, দিল কয়েকটা কষিয়ে থাপ্পড়। বেয়াদব! এর মধ্যে ডাক্তার বের হয়ে আসলেন। যাক, আল্লাহ বাঁচিয়েছেন। সবাই ডাক্তারকে ঘিরে ধরলো, একমাত্র আমি ছাড়া। এখনো আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। ডাক্তার, আমার বৌমা কেমন আছে? আমার নাতি কেমন আছে? রোগী এখন কিছুটা ভালো আছে, তবে একটা খবর আছে। কি? রোগীর অবস্থা ভালো, তবে পেটের বাচ্চার অবস্থা খুব একটা ভালো না। এমনিতে রোগী হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, নিজের দিকে যত্ন নেয়নি, তাই পেটের বাচ্চাটার অবস্থা এরকম। আর আজকের এই ঘটনায় বাচ্চাটার কি হবে তা আল্লাহ পাক জানেন। তবে এখন রোগী মোটামুটি সুস্থ আছে। আমার নাতির কিছু হবে না তো? মনে হয় কিছু হবে না, বাকিটা আল্লাহ জানে। তবে হ্যাঁ, এখন থেকে রোগীর দিকে সবসময় খেয়াল রাখবেন, আর বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে একটু বেশি করে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ডাক্তার, আমরা কি একবার বৌমার সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, তবে ওনাকে বেশি বিরক্ত করবেন না। তারপরে সবাই একে একে দেখা করে আসলো। আর ওইদিকে তৃষা তো সবার মাঝে রাহুলকে খুঁজছে, কিন্তু রাহুলকে পাচ্ছে না। তবে মায়ের মন সবই বুঝতে পারে। হ্যাঁ, মা ঠিকই বুঝতে পেরেছে যে তিশা রাহুলকে খুঁজছে। আম্মু বাইরে এসে, শোন, যা হবা তা হয়ে গেছে। এখন থেকে তিশার দিকে সবসময় খেয়াল রাখবি। তুই বুঝছিস না কেন? তিশা ভালো না থাকলে তোর সন্তানও ভালো থাকবে না। তিশার মাঝে যে বড় হচ্ছে তোর সন্তান। এখন থেকে তিশার দিকে খেয়াল রাখিস বাবা। ঠিক আছে মা। যা এখন ভিতরে যা, তিশা তোকে খুঁজছে। আচ্ছা, দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি তিশাকে কি বলবো এখন আমি। এর মধ্যে ভিতরে ঢুকে গেলাম। আমাকে দেখে তিশা অন্যদিকে মাথা ঘুরিয়ে নিল। নিজের মধ্যে অনেকটা কষ্ট অনুভব করলাম। তারপরেও ওর পাশে গেলাম, একটা চেয়ার টেনে পাশে বসলাম, ওর হাতটা ধরলাম। তবুও আমার দিকে ফিরে তাকালো না। এত রাগ তোর আমার উপর, এত অভিমান আমার উপর? কথা বলবি না আমার সাথে? একটা ভুলের জন্য আমাকে আর কত শাস্তি দিবি? সেদিন ভুল করে সব হয়ে গেছিল, তার জন্য তুই এতদিন আমার সাথে ঠিকমতো কথাও বলিসনি। আর কত অভিমান করে থাকবি? তিশা, একবার ক্ষমা কর আমাকে প্লিজ। একবার সেই আগের মতো হয়ে যা প্লিজ। কথা দিলাম এরপর থেকে তুই যা বলবি আমি তাই করব। তবু প্লিজ আমাকে শাস্তি দিস না। তোর নিশ্চুপ অভিমানী শাস্তি আমি আর নিতে পারছি না।
এবার আর চুপ করে থাকতে পারলো না, হাউমাউ করে কেঁদে দিল আর আমার দিকে ফিরে এক ঝটকায় জড়িয়ে ধরলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। টেনে নিলাম বুকে, ভালোবাসা আর বিশ্বাসের হাতটা ওর মাথায় রাখলাম আর মনে মনে বললাম, কথা দিলাম নিপা, তোকে আর কখনোই কষ্ট পেতে দেব না, আর কখনোই তোর এই মায়াভরা চোখে এক বিন্দু অশ্রুর ঝাঁপ আসতে দেব না। ভালোবাসে ভরিয়ে রাখবো তোকে। এত রাগ, এত অভিমান আমার উপরে? জানি না, এতদিন এভাবে নিজেকে কষ্ট দিলি, আমাকে কেন দিলি? তোর জন্যই তো। আমি আবার কি করলাম? তোর আমার উপরে কিসের এত রাগ ছিল বলতো? আমার তো তোর উপর কোনো রাগ অভিমান ছিল না। তাহলে এতদিন আমার থেকে দূরে দূরে ছিলি কেন? আমি দূরে ছিলাম নাকি তুই আমার থেকে দূরে ছিলিস? সেটা তো তোর জন্যই। আচ্ছা বলতো, তুই আমার দিকে ঠিক কতদিন আগে ভালো করে তাকিয়েছিলি? সত্যি বলতে মনে নেই। দেখেছিস, এটাও বলতে পারলি না। আচ্ছা, তুই কি জানিস যে তুই বাবা হতে চলেছিস? কি? আমি বাবা হতে চলেছি? এখন এত অবাক হওয়ার কিছুই নেই। তোর তো আমাকে সময় দেওয়ার মতো একটুও সময় ছিল না এতদিন। তাহলে এখন তুই এখানে কিভাবে? রাহুল, একটা কথা বলবো, সত্যি বলবি তো? হুম। রাহুল, তুই কি আমাকে কখনো তোর বউয়ের চোখে দেখেছিস? রাহুল, তুই আমাকে কতটা ভালোবাসিস? তিশা, এখন একটু চুপ কর আর ঘুমা। তোর শরীরের অবস্থা বেশি ভালো না, ডাক্তার বেশি কথা বলতে মানা করেছে। না, আজকে আমি চুপ করে থাকবো না। রাহুল, তুই বলতো, কতদিন হলো আমার সাথে ঠিকমতো কথা বলিস না? তিশা, তুই কি চুপ করবি? না। আচ্ছা বল, তাহলে তোর কি জিজ্ঞেস করা আছে? এক প্রকার জোর করে ঘুম পাড়লাম। আমি পাশেই শুয়ে পড়লাম। আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে পাগলটা। ওইদিকে সবাই বাইরে বসে আছে, তাই সবাইকে বাসে পাঠিয়ে দিলাম। সবাই বাসে চলে গেল আর আমি তিশার পাশে শুয়ে আছি। কিছুক্ষণ পরে ওর ঘুম ভাঙলো। আকাশ, তুই এখনো বাসায় যাস নাই? আমি বাসে গেলে তোকে দেখবে কে? কেন, মা আছে তো। সবাইকে পাঠিয়ে দিয়েছি। কেন? কারণ আমি তোকে দেখবো তাই। হয়েছে, থাক, আর বলতে হবে না। কেন? এমনি। আচ্ছা তিশা, একটা কথা বলবি? হ্যাঁ বল। নিপা, আই এম সরি। এইটা তোর কথা? না। তাহলে বল। আগে বল, ক্ষমা করেছিস? তোকে কখনোই অপরাধী চোখে দেখিনি, তাহলে ক্ষমা চাওয়াটার কি আছে? তারপরেও তোর সাথে এতদিন আমার এমনটা করা ঠিক হয়নি। তুই কি এখন এসব কথা বলবি? দেখ রাহুল, পাস্ট ইজ পাস্ট। এখন যা আছে তা দিয়েই নতুন কিছু করার চেষ্টা কর। তাই করব। কি করবি? কিছু না, কিছুক্ষণ দুজনেই চুপ থেকে। আচ্ছা তিশা, একটা কথা বলি? হ্যাঁ বল। আচ্ছা তিশা, মা তখন কি বলছিল? কি বলছিল? তোর বেবি মানে আমাদের বেবি? জানি না। তিশা, মিথ্যা বলবি না, সত্যিটা বল। সত্যিটা শোনার জন্য তোর কাছে সময় আছে কি? কি বলছিস তুই? সময় আছে মানে? হ্যাঁ, তোর কাছেই তো আমার জন্য কোনো সময় নেই। আমার একটি কথাও শোনার মতো তোর কাছে সময় নেই। তুই এখনো রেগে আছিস আমার উপর? না, রাগ করে থাকবো কার উপর? রাগ তো তার সাথেই করা যায় যে প্রিয় মানুষ হয়, যাকে ভালোবাসা যায়, যে রাগ ভাঙাতে পারে। তুই তো আমাকে কখনোই ওইভাবে দেখিস নাই। তিশা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ শেষবারের মতো ক্ষমা কর। সত্যি বলছি, আর কখনোই তোকে কষ্ট দেব না। তোকে তো বললাম, তোর উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। তিশা, আমার তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল তাহলে। শুরু থেকে বলি তাহলে? বল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। দিনটা ছিল শুক্রবার। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। তখনই কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি আমার বাবার বয়সী একজন লোক দাঁড়িয়ে আছে। ভিতরে আসতে বললাম। তার পিছনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই ভালো লাগে মেয়েটাকে, মনে হচ্ছে বন্ধুত্ব করি। যাই হোক, সবাই বাসার মধ্যে ঢোকে। আব্বুকে ডেকে আমি তারপরে জানতে পারি লোকটা আমার বাবার বন্ধু আর মেয়েটা তার মেয়ে। আমার আম্মুর সাথে আমি সব বিষয়ে ছোটবেলায় থেকে ঠিক, তাই আম্মুকে আমার বিষয়টা খুলে বলি। আম্মু তো সে কি হাসি। তারপরে জানতে পারি আমরা নাকি আমাদের বাসাটা ছেড়ে দিব আর আমরা সবাই একসাথেই থাকবো। একসময় আমরা একই বাসায় উঠি, আমরা নিচের তলায় আর ওনারা উপর তলায়। তারপর থেকে আমাদের সাথে একসাথে পথ চলায়। তবে মেয়েটাকে কখনোই বন্ধু ছাড়া অন্য চোখে দেখিনি। একসাথে স্কুল কলেজ শেষ করলাম, ভার্সিটি একসাথেই পথ চলা। একদিন আমাদের বাসা থেকে আমাদের বিয়ের কথা বলে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমি আমাদের এই বন্ধুত্বটাকে সবচেয়ে বেশি সম্মান করি। আমি চাই না আমাদের এই বন্ধুটা কোনো কারণে নষ্ট হয়ে যাক। বিয়ের পরেও আমি ওকে কখনোই বইয়ের চোখে দেখিনি, কিন্তু একদিন সকালে ঘুম ভেঙে গেল। তারপর দেখে একটা নিষ্পাপ আর অনেকটা ভালোবাসা ভরা চেহারা। একটা পরী ঘুমিয়েছে আমাকে শক্ত করে জড়িয়ে। এই নিষ্পাপ মুখ হয়তো আমাকে কিছু বলতে চায়। কিছু না ভেবেই কপালে একটা ভালোবাসা পরশ দিই। এই প্রথম আমি ওকে নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করলাম। তখন মনে হচ্ছিল আমি এতদিন ভুল ছিলাম। আমি ভাবতাম কোনোদিন যদি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখন যেন আমি সেই বন্ধুত্বের দাবি নিয়ে তার সামনে দাঁড়াতে পারি। ওই দিন থেকে আমার ভাবনার জগতে তাকে বিচরণ করি, তাকে নিয়েই ভাবতে থাকি। একদিন ভাবি তাকে একটা সারপ্রাইজ দেব,
তাকে আমার ভালোবাসার কথাটা বলবো, আমি তোকে ভালোবাসি। এটা ভেবে ওই দিন সন্ধ্যায় একগুচ্ছ ফুল কিনতে বের হবো। এমন সময় সে আমাকে সারপ্রাইজ করে দেয়, এমন কিছু কথা বলে। সে বলে সে আমার থেকে ডিভোর্স চায়, আমার সাথে আর থাকতে চায় না। সত্যি বলতে সেদিন আমি সত্যি সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম। কখনোই ভাবিনি আমার জীবনে এমন একটা সময় আসবে। যেটা ভেবে আমি আমার বন্ধুত্ব ছেড়ে অন্য সম্পর্কে জড়াতে চাই না। আল্লাহর কি খেলা, তাই হলো। একটা সারপ্রাইজ আমার থেকে আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা, আমার সব কেড়ে নিয়েছিল। তবুও আমি অপেক্ষায় ছিলাম এবং এখনো আছি। আমি আমার সেই ভালোবাসা, আমার সেই বন্ধুত্ব একসাথে ফিরে পাওয়া। জানিস নিপা, আমি তোকে অনেক ভালোবাসি। অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। শুধু একটা কথা মনে পড়ে, হয়তো ডিভোর্স। তাই তোরা আমার মাঝে দূরত্বটা বাড়িয়ে দিলাম তিশার হাত ধরে ধরে। কিন্তু আমি এখন একটা জিনিস চাইবো তোর কাছে, দিবি আমাকে? কি বলো না, সব দিতে রাজি আমি। ফিরিয়ে দে আমার সেই আগের বন্ধুত্ব, ফিরিয়ে দে আমার ভালোবাসা, পূর্ণতা দে আমার ভালোবাসার, পূর্ণ কর আমাকে। রাহুল, আমি তোকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমিও জড়িয়ে নিলাম, আমিও ভালোবাসি তোকে। দুজনেই কাঁদছি, এটা সুখের কান্না। হ্যাঁ, সত্যি সত্যি আমি ফিরে পেয়েছি আমার সেই বেস্ট ফ্রেন্ডকে, ফিরে পেয়েছি আমার ভালোবাসা। প্রতিটা ভালোবাসাই পূর্ণ থাক। অনেকক্ষণ পরে কিরে এভাবে জড়িয়ে ধরে থাকবি নাকি? ইস, শয়তানটা লজ্জায় ফেলে দিল। সত্যি বলতে এই প্রথম আমরা একে অপরকে এইভাবে জড়িয়ে ধরেছি। লজ্জা তো একটু পাওয়ারই কথা। কিরে কি হলো? কিছু না, যা হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। আপনি নিজেই বরকে জড়িয়ে ধরেছেন, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আচ্ছা তিশা, একটা কথা জিজ্ঞেস করতাম, কিছু বলবি? করবি না তো? বল না। আচ্ছা, মাজা বললো তা কি সত্যি? কি বলছে? তুই জানিস না? না তো, বল। তুই নাকি মা হতে চলেছিস? কে বললো? মিথ্যে কথা। এই দেখ, সত্যি করে বল। সত্যি করে বলার কি আছে? যা শুনেছিস সত্যি। একটু মজা নেওয়ার জন্য বললাম। কি তুই সত্যি সত্যি মা হচ্ছিস? কিন্তু বাবা কে হবে? কি বললি কুত্তা? বাবা কে? আর কিভাবে কি হলো? আমি তো কিছু জানি না। আজকে তোকে আমি মেরেই ফেলবো, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরে আরে কি করছিস? মরে যাবো তো, ছাড়। মেরে ফেলার জন্যই তো ধরেছি। কি করছিস তুই? আচ্ছা আচ্ছা, বাবা আমি হলাম, যা। হলাম মানে কি? তুই ওর বাবা। আমি তো কিছুই করিনি। ওরে কুত্তা রে, তোর তো এখন কিছুই মনে থাকবে না। কেন কেন? আর আমি সেদিন মদ গিলে এসে আমার সবকিছু কেড়ে নিয়েছিস, আর এখন তোর কিছুই মনে নেই, তাই না? মাতাল একটা। এই দেখ, মাথার বলবি না, বলে দিলাম। ওই দিন আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তাহলে কি করে কি করেছিলেন জানাবো? সত্যি বলতে ইচ্ছে করেই করেছিলাম। কি বলি কুত্তা, তুই জেনে বুঝে আমার এত বড় সর্বনাশ করেছিস? সর্বনাশ করবো কেন? আমি তোমার বউকে একটু আদর করেছি। তোর আদর আমি বের করছি, তোর জন্য আজ আমি মা হতে চলেছি। তাহলে চল না আরো একবার জেনে বুঝে কিছু করি। একদম না। আচ্ছা তিশা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। আচ্ছা, আমার বাবা হওয়ার খবর আমি এখনো জানি না কেন? মানে সবাই জানি কিন্তু আমি জানি না কেন? কারণ আমি তোকে বলতে মানা করেছিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা আর দেয়া হলো না। কেন? আর আমি তোর জন্যই তো। আমি আবার কি করলাম? কিছুই করেন নাই জনাব, এখন এটা বাদ দেন। ওকে। তারপরের দিন তিশাকে বাসায় নিয়ে আসা হলো, আর ডাক্তার বলল রোগীকে সাবধানে থাকতে, আর ভারী কোনো কিছু যেন না তোলে, আরো অনেক কিছু। বাসায় চলে আসলাম, ওকে নিয়ে রুমে গেলাম। সবাই এক এক করে দেখতে আসলো। সবাই চলে যাওয়ার পরে, আচ্ছা তুই তো এখনো কিছুই খাস নাই, একটু ওয়েট কর, আমি খাবার নিয়ে আসছি। আরে আমার এখন খিদে লাগেনি, আমি এখন কিছুই খাবো না। তুই ওয়েট কর। এই বলে খাবার আনতে গেলাম, এসে দেখি তিশা নেই। তিশা, এই তিশা কোথায় গেলি? ওয়াশরুম থেকে বলল। আমি ওয়াশরুমে। তোকে না বললাম বসে থাকতে, উঠেছিস কেন? ফ্রেশ হতে। আচ্ছা তাড়াতাড়ি বের হ। আরে আজও ফ্রেশ হয়ে তো বের হবো নাকি? আচ্ছা আচ্ছা। একটু পরে তৃষা দরজা খুললো। এই দাঁড়া, আমি আসছি। তোকে আসতে হবে না, আমি আসতে পারবো। ওর কথা না শুনে ওকে কোলে করে নিয়ে খাটে বসলাম। এবার হা কর, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আরে আমি একাই খেতে পারবো, তোকে খাইয়ে দিতে হবে না। আমি বলতেছি না আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দে। তারপরে খাইয়ে দিলাম। তা জনাবের আজকে এত দরদ আমার উপর কারণ কি? জীবনে তো আমাকে কখনো খাইয়েই দিস নাই, আর আজকে খাইয়ে দেওয়ার কারণ? কারণ আমার সন্তানকে খাইয়ে দিস, তাই আমি তো আমার বাবুর জন্য তোকে খাইয়ে দিচ্ছি। কি এত বড় অপমান! আমি আর খাবো না। তুই তো খাবি, আমার শ্বশুরও খাবে। তাহলে আব্বুকে খাইয়ে দে। বেশি কথা না বলে চুপচাপ থাক। তারপর থেকে তিশাকে আর কোনো কাজ করতে দিই না, সবসময় পাশে পাশে থাকতাম। আর ওই জব ছেড়ে দিলাম, আর আব্বুর বিজনেসটা একটু একটু দেখাশোনা করতাম। তো একদিন অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় আম্মুর কল। হ্যাঁ আম্মু বলো, কি হয়েছে? রাহুল, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন আম্মু, কি হয়েছে? তিশা ঠিক আছে তো? তিশাকে নিয়ে আমরা হাসপাতালে আসছি, তুই তাড়াতাড়ি আয়। আমি আসছি আম্মু।
তাড়াতাড়ি আম্মুদের হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি সবাই হাসছে। আমি চলে গেলাম নিপার কাছে। তৃষা, তুই কাঁদছিস কেন? রাহুল, আমার অনেক ভয় করছে। রাহুল, আমি যদি আজকে মারা যাই তাহলে আমার বাচ্চাটাকে তুই কখনো আমার অভাব বুঝতে দিস না, প্লিজ। কিসব আবল তাবল বলছিস? তোর কিচ্ছু হবে না, প্লিজ তুই এমন কথা বলিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর তখনই ডাক্তার তৃষাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য আসছে। নিপা আমার হাত ধরে অনেক কান্না করছে। আমি ওকে সাহস দেওয়ার চেষ্টা করছি। অবশেষে ওকে নিয়ে ডাক্তার ওটিতে গেল। আর ওইদিকে আমার জান প্রায় যায় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার বেরিয়ে হচ্ছে না। আম্মু, আমার তৃষার কিছু হবে না তো? বাবা, আল্লাহর উপর ভরসা রাখ। আম্মু, আমি নিপাকে ছাড়া বাঁচতে পারবো না। আম্মু, আমার নিপা। তখন ডাক্তার বের হয়ে আসলেন। আমি দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, তৃষা ও ঠিক আছে তো? এবার ডাক্তারের কথা শুনে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। না, এ হতে পারে না। আমার নিপার কিছুই হতে পারে না। এইখানে রুগীর হাজবেন্ড কে? আমি ডাক্তার। এইখানে একটা সাইন করুন। এটা কিসে? দেখুন মিস্টার রাহুল, আপনার ওয়াইফের অবস্থা বেশি ভালো না। বাচ্চা নর্মালে হবে না, অপারেশন করতে হবে। তবে একটা কথা, কি ডাক্তার বলুন? আমরা সর্বোচ্চ চেষ্টা করে দেখছি। এইখানে আপনাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, হয় আপনার সন্তান, না হয় আপনার ওয়াইফ। আপনি যদি আপনার ওয়াইফকে বেছে নেন তাহলে সে আর কখনো মা হতে পারবে না। কিন্তু ডাক্তার, তৃষা সবকিছুতে নর্মাল ছিল। দেখুন, রুগী অনেকদিন আগে একবার পেটে অনেক বড় একটা আঘাত পেয়েছিল, তার জন্যই এখন। কিন্তু ডাক্তার, আমার দুইজনকে লাগবে। প্লিজ ডাক্তার, আমার তৃষা আর আমার সন্তানকে বাঁচান। দেখুন মিস্টার রাহুল, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর হাতে। তবে মনে হয় আমরা একজনকে বাঁচাতে পারবো। প্লিজ ডাক্তার, এমন কথা বলবেন না। আচ্ছা, আমরা দেখছি। এই বলে ডাক্তার ওটিতে চলে গেল। আর আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। বাবা, ধৈর্য হারাস না, দেখবি আল্লাহ তোর ভালোই করবে। আম্মু, আমি তৃষাকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমার বাবুও তো এখন এই সুন্দর পৃথিবীটা এখনো দেখতেই পেল না। আম্মু, আমি আমার বাবুকে এই কাঁধে নিয়ে করবো। আম্মু, আমার দুজনকেই চাই। কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। জানি আম্মু আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার মন তো মানছে না। প্রতিটা ক্ষণেই মনে হচ্ছে আমার হার্ট ব্লক হবে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কি করব কিছুই বুঝতেছিলাম না। আমার অবস্থা দেখে আম্মু কান্না শুরু করলো। অনেকক্ষণ পরে ডাক্তার বের হলেন। মনে হচ্ছে এইবার বুঝি ডাক্তার কিছু ভালো খবর দেবেন। কিন্তু ডাক্তার সাহেব, আমার বৌমার নাতি। দেখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আর ডাক্তার, আর কি হয়েছে আমার তৃষা? দেখি ডাক্তারের কোলে একটা ছোট্ট বাচ্চা। এক পলক দেখলাম, দেখতে খুব সুন্দর হয়েছে, একদমই নিপার মতো। আসলে রুগী। আর তখনই আমার মনে হচ্ছে আমার পুরো দুনিয়া ঘুরছে। পাশের দেওয়াল আমাকে চাপা দিচ্ছে, চারিপাশ অন্ধকার হয়ে আসছে। আমি আম্মু বলে কিছু একটা বলতে যাচ্ছি, তারপর আর কিছুই মনে নেই। নিচে পড়ে গেলাম আর পরেই অজ্ঞান। যখন জ্ঞান ফিরল তখন মনে হচ্ছে চারপাশে হাসাহাসির শব্দ। চোখ দুটো একটু খোলার চেষ্টা করলাম। চোখ খুলে দেখি আম্মুর হাসি মাখা মুখ। পরক্ষণেই নিপার কথা মনে পড়ে গেল। আম্মু, আমার তৃষা, ও কিভাবে পারলো আমাকে ছেড়ে চলে যেতে? একবারও ভাবলো না আমার কথা? একবারও ভাবলো না আমাদের বাবুর কথা? আম্মু, তুমি হাসছো? পাগল ছেলে, তুই যাকে এতটা ভালোবাসিস সে তোকে ছেড়ে কিভাবে একাই চলে যাবে বল? আল্লাহ কি এতটাই নিষ্ঠুর? আম্মু, তাহলে আমার তৃষা? তোর পাশে তাকিয়ে দেখ। এই বলে আম্মু সহ সবাই বাইরে চলে গেল আর দরজা হালকা লাগিয়ে দিয়ে গেল। আর এইদিকে আমি আম্মুর কথা আগে মাথা কিছুই বুঝতে পারলাম না। আম্মু কি বললো? নিপা আমাকে ছেড়ে যেতে পারে না, তার মানে কি নিপা? আস্তে আস্তে আমার বাম পাশে তাকালাম, দেখি আমার পাশে একটা বাচ্চা ঘুমিয়ে আছে। তখন মনে পড়লো এই বাচ্চা তো তখন ডাক্তারের কোলে করে ওটি থেকে বের হয়েছিল। তার মানে এ আমার সন্তান। আমি আমার সন্তানকে একটু ছুঁতে যাব, তখন দেখি কেউ একজন তার পাশে শুয়ে আছে। এখনো মাথাটা ঝিমঝিম করছে। একটু ভালো করে দেখলাম। তৃষা? কি ভেবেছিলি আমি মরে গেছি? না মানে, যে আমাকে এতটা ভালোবাসে তাকে রেখে কি করে আমি স্বার্থপরের মতো একাই চলে যাব বল? কি হলো, কিছু বলবি না? তৃষা তুই মানে তুই ঠিক আছিস তো? একদম। যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। আরে এই বোকা, কাঁদছিস কেন? এক ঝটকায় জড়িয়ে ধরলাম। তৃষা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ইস, তখন তো আমাকে একটা তো সাহস দিচ্ছিলিস, আর নিজের সাহসই ফুস হয়ে গেল। তৃষা, তুই ঠিক আছিস তো? আমি তো ঠিকই আছি, তোর ভালোবাসা আমাকে হয়তো বাঁচিয়ে রেখেছে। তৃষা, তোর কিছু হয়ে গেলে আমিও। চুপ, আর একবারও এমন কথা বলবি না। কিন্তু ডাক্তার তো তখন বলল। কি বললো? ডাক্তার বলল
ডাক্তার বললো আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে। হুম। তা তুই কি বললি? আমি কাউকেই হারাতে পারবো না। আর দেখ, আল্লাহ আমাদের দুজনকেই তোর কাছে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ডাক্তার যে তখন বলল। আরে গাধা, আমি ডাক্তারকে এসব বলতে বলেছিলাম। কি? কিন্তু কেন? দেখতে চেয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে। তা কি দেখলি? দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড আমার বরটা আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসি। আচ্ছা, তুই কি জানিস আমি তোর জন্য কি উপহার দিয়েছি? কি? তুই আমাকে বলতিস না তোর একটা রাজকন্যা চাই? দেখ, আল্লাহ আমার মাধ্যমে তোর রাজকন্যা উপহার দিয়েছেন। একবার আমার রাজকন্যার দিকে দেখলাম, সত্যি সত্যি আল্লাহ আমাকে একটা রাজকন্যা উপহার দিয়েছে। আমাদের রাজকন্যা ঠিক তোর মতোই হয়েছে। কই, আমি তো দেখছি তোর মতো হয়েছে। না, তোর মতোই হয়েছে আমাদের রাজকন্যা। অফিস থেকে বাসায় এসে একটু রেস্ট নিবো ভাবছি, তাই আগে ফ্রেশ হতে যাব। আর তখনই পাপাই পাপাই। কি হয়েছে আমার মামনিটা? কে কি বলেছে আমার মামনিকে? আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার রাজকন্যার নাম রিক্তা রেখেছি। আম্মু মারছে। কি? তোমার আমার এত সাহস আমার মামনিকে মেরেছে? পাপাই পাপাই, আম্মুকে মারো। হ্যাঁ মারবই তো। কোথায় নিপা? এ নিপা, কোথায় তুমি? এদিকে এসো। আমার মামনিকে মারা আজকে তোমার একদিন কি আমার একদিন? কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? কি? আমি সারের মতো চিল্লাই? আওয়াজ নিচে। আচ্ছা। হ্যাঁ বলো, কি যেন বলতেছিলে? কই কিছু না তো। পাপাই তুমি বলেছিলে আম্মুকে মারবে। কি? কই না তো, আমি তো কিছুই বলিনি। যাও ফ্রেশ হয়ে এসো, তারপরে বাজার নিয়ে এসো। মাত্র আসলাম অফিস থেকে, অন্য কাউকে বলো, আমি পারবো না। কি বললি তুই? কই কি বললাম? আমি তো বললাম এক্ষুনি যাচ্ছি, তুমি যাও রান্না করো। হুম। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, হুম। তুমি নাকি রিক্তাকে মেরেছো? ও, আমি তো ভুলে গেছি। আপনার